দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা। ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায়, সাথে আছে আব্দুল্লাহ হীরা। আজকের আড্ডায় স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার ও ভাষ্যকার ইশতিয়াক আহমেদ, আছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, এছাড়াও জুমে আমাদের সঙ্গে যুক্ত হবেন সাংবাদিক ও আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার মাজহারউদ্দিন অমি এবং ক্রীড়া সংগঠক মুশফিকুর রহমান মোহন যুক্ত হবেন যুক্তরাষ্ট্র থেকে। আমরা আপনাদেরকেও স্বাগত জানিয়ে রাখছি। আমরা অবশ্যই বিষয়ভিত্তিক আপনাদেরকে আমরা পাবো। আমরা শুরু করতে চাই নাজমুল আবেদিন ফাহিম এবং ইশতিয়াক আহমেদ। আপনাদের দুজনের যে কোনো একজন, স্পেশালি ইশতিয়াক আহমেদকে দিয়ে শুরু করতে চাই। যদিও আপনি খুব অকুপাইড ছিলেন নারী ক্রিকেট দলের যে সিরিজ চলছে ইন্ডিয়ার বিপক্ষে, সেখানে কোনো সুখের খবর নেই, কিন্তু একেবারে রিসেন্ট যেটা আমরা দেখে এখানে ভিতরে ঢুকলাম সেটি হলো জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের যে প্রথম টি-20 চট্টগ্রামে হচ্ছে, শেষ হয়ে যেতে পারতো, বৃষ্টির কারণে এখনও হয়নি শেষ। আর সম্ভবত বাংলাদেশ জিতবে এরকম একটা ম্যাচ আমরা দেখে বা অনুমান করতেই পারি, 125 রানের টার্গেট। আমার কথা হলো যে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচ, সেই ম্যাচের মধ্য দিয়ে যে সিরিজটাকে বলা হচ্ছে বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজ, সেটা আসলে কেমন মনে হচ্ছে? যে প্রস্তুতি সিরিজের জন্য যে ধরনের খেলা প্রয়োজন, মানসিক টেম্পারমেন্ট দেখানো প্রয়োজন, যে ফ্রিডম নিয়ে খেলা দরকার, যে ফেয়ারলেস ক্রিকেট দরকার, সেটা কি প্রথম ম্যাচের বোলারদের মধ্যে, ব্যাটসম্যানদের মধ্যে দেখতে পাচ্ছি কিনা? ধন্যবাদ হীরা। প্রস্তুতি ম্যাচটাকে আমরা জাস্ট বিকজ এটা জিম্বাবুয়ে বলে অনেকে হয়তো ভাবছে যে এটা এমন কোনো দল না, শক্তিশালী দল না, এবং এই দলের সাথে ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে খেলার কি প্রয়োজন, এটাতে কোনো খুব একটা, আমি মনে করি যে ম্যাচ ফিটনেস থাকাটাই প্রয়োজন। খুব যে প্রয়োজন ছিল স্পেশালি ইন দিস, আমরা এরকম যে গরম পড়বে এটা তো প্রত্যাশিত ছিল না, কিন্তু আমি মনে করি যে এই ধরনের ইজ নট নেসেসারিলি দি মোস্ট আইডিয়াল, বাট তারপরেও আমার মনে হয় যে একটা কি বলে ওটাকে, একটা প্রিপারেশন টাইপ, একটা আমরা উই ক্যান ফাইন্ড আউট দ্য লিটল বিট অফ যদি কোথাও কোনো কিছু ঘাটতি থেকে থাকে, সেটা আমরা হয়তোবা এই সিরিজ থেকে আমরা বুঝতে হতে পারবো। কিছু কিছু প্লেয়ার যাদের একটু ফর্মে ফেরা দরকার, যেরকম লিটন দাসের সবচেয়ে বেশি ফর্মে ফেরা দরকার ছিল, আনফর্চুনেটলি হি গট আউট, পার্ট অফ ক্রিকেট, নো বিগ ডিল, এটা হতেই পারে। কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তার কারণ রয়েছে। লিটন দাস স্টিল আউট অফ ফর্ম, মানে উনি কবে ফর্মে ফিরবেন? উনি আমাদের কি প্লেয়ার, মানে বেস্ট 11-তে উনি একজন, তো ওনার তো ফর্মে ফেরাটা খুব জরুরি। মানে সেটা কবে? মানে লাস্ট সিরিজেও আমরা দেখলাম তাকে রেখে দেওয়া হলো, যে আর সম্ভব না, তাকে ডিপিএলে পাঠানো হলো, ডিপিএলে অর্থাৎ খেললো, মানে তার ফর্মটা আমরা পাচ্ছি না, যেটা আপনি বলছেন আজকের ম্যাচেও যেটি হয়নি। দেখেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সিলেক্টররা কিংবা ম্যানেজমেন্ট তার উপরে আস্থাটা রেখেছে। সে আস্থাটা রাখার মতো নিশ্চয়ই অর্জন অনেক কিছু করেছে, এতদিন ধরে ক্রিকেট খেলেছে। আমরা জানি যে সে কী মানের ব্যাটার, কী মানের তার কাছ থেকে আমরা ইনিংস পেয়েছি, তার মধ্যে কী প্রতিভা রয়েছে, সে আর কতখানি আমাদের দিতে পারবে। ফর্ম ইজ টেম্পোরারি, আপনার এই ধরনের যেই আউট অফ ফর্ম যে দেখা যাচ্ছে সব ব্যাটসম্যান। আপনি কি মনে করেন এই ধরনের ফর্ম নিয়েও টি-20-র মতো ওয়ার্ল্ড কাপে, যেখানে শর্ট ভার্সনে খেলা, ফর্ম নেই, এরকম একজন কি প্লেয়ার, তাকে ইনক্লুশন একটা ভালো সিদ্ধান্ত মনে করেন? আমি মনে করি যে এটাই হওয়া উচিত, যে সিলেক্টার্সরা জাস্ট বিকজ একটা প্লেয়ার খুব খারাপ হিসেবে যাচ্ছে তাকে একেবারে বাদ দিয়ে দিবে। তার একটা অভিজ্ঞতার, আমরা আরও যারা ওপেনিং ব্যাটার্সরা আছে নেওয়া হয়েছে, এমন না যে আমরা কয়জন ওপেনিং ব্যাটসম্যানই আপনার দরকার, যে কয়জন প্রয়োজন সে কয়জন রয়েছে। এর মধ্যে লিটন দাস ইজ ওয়ান সাচ প্লেয়ার, যেটা আই থিঙ্ক দ্যাট সিলেক্টার্স যে তার উপরে ফেথ রেখেছে, এটা বরং আমি সাধুবাদ জানাই। বিকজ দিস ইজ হোয়াট শুড হ্যাপেন। ইউ হ্যাভ টু হ্যাভ কনফিডেন্স ইন আ প্লেয়ার অ্যান্ড ব্যাক হিম আপ। Just because he is failing, dump him, that should not be the criterion, that should not be the right thing. But yes, চিন্তার বিষয় যে নাই তা না, বিকজ লিটন দাসের দরকার আছে ফর্মে ফেরা। আমরা একটু নাজমুল আবেদিন ফাহিম, আপনার একটা কমেন্ট জানতেই চাই। আমরা দেখলাম ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে এই ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে বিরাট কোহলিকে নিয়েও কিন্তু অনেক কথা হলো, যে তাকে রাখা কতটা যৌক্তিক, তাকে না রাখলে কি হয়। মানে এই যে ব্যাপার, বিরাট কোহলি যার অবদান, মানে অনেক অবদান, লম্বা তার গল্প, সেই জায়গায় যেটি লিটন দাসের কথা বলা হচ্ছিল,
তো ওয়ার্ল্ড কাপ টি-20তে যদিও আমরা এরকম প্রেশার নিয়ে আমাদের টিম খেলে না, ইন্ডিয়ার মতো টিম যারা খেলে তারা ওয়ার্ল্ড কাপ জেতার জন্যই খেলে, আমরা হয়তো মানে এরকম কথা বলার সুযোগই নেই। নাজমুল হোসেন শান্ত অলরেডি অধিনায়ক হিসেবে বলে দিয়েছেন যে কোনো প্রত্যাশার চাপ তিনি রাখতে চান না। তো সেই জায়গায় লিটন দাস আমাদের একটা বেস্ট 11-এর একজন মেম্বার, সেই ফর্মে ফেরা মানে এটা হয় কেন? আপনি এদেরকে খুব কাছ থেকে দেখেন, কোচ হিসেবে বাংলাদেশের কি প্লেয়ারের সবাই আপনার সান্নিধ্য পেয়েছে, মানে এত লম্বা সময় আউট অফ ফর্ম মানে কেন? এটার কোনো কারণ আছে নাকি নিজে থেকেই ওর মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়ায় উনি পিছিয়ে আছেন? ধন্যবাদ। অনেক কারণই হতে পারে। প্রথমত স্কিলের সমস্যা থাকলে সেখানে হতে পারে, কিন্তু তার পাশাপাশি ফেইলিয়ার হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে, কিন্তু সাকসেস হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে, যেমন ফেইলিয়ার হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে। কিন্তু অনেকে ব্যর্থতা মেনে নিতে পারে না বা ব্যর্থ হলে, কারণ আমরা যদি লিটন কুমার দাসের ক্রিকেট হিস্ট্রি দেখি, ব্যাকগ্রাউন্ড দেখি, আপনি দেখবেন যে ও সেই আন্ডার-19 লেভেল থেকে কিংবা তারও আগে থেকে আন্ডার-17 লেভেল থেকে হয়তো ও কোনোদিনই ফেল করেনি। হি হ্যাজ অলওয়েজ বিন এ ভেরি সাকসেসফুল ব্যাটসম্যান। সেই জন্য কিন্তু ও যখন খেলা শুরু করেছিল, আন্তর্জাতিক খেলা শুরু করেছিল, আমরা সবাই ধরে নিয়েছিলাম আমাদের নতুন স্টার আসছে এবং এখন থেকে একে আর নড়াচড়া করার কোনো সুযোগ তৈরি হবে না, একদম সলিড ব্যাটসম্যান। এবং তাই ছিল কিন্তু শুরুর দিকে। কিন্তু এই যে ব্যর্থতাটা ফেস করা, ব্যর্থ হলে কি করতে হবে, প্রক্রিয়াটা কি, সেইগুলি বোঝাটা, সেই জায়গাটায় যথেষ্ট ঘাটতি আছে। এবং আমার ধারণা যে এই ব্যর্থতার থেকে ফিরে আসার যে প্রক্রিয়াটা ওরা নিয়েছে, সেইটা ওদেরকে হয়তো ওদের খেলা থেকে আরও দূরে সরিয়ে দিয়েছে। রাইট। আমি একটু জানতে চাই মানে টেকনিক্যাল বিষয়গুলো, এই ব্যর্থতা থেকে মানে হ্যান্ডেল করে ফিরিয়ে আনা বা ফিরে আসা, তো সেই দুইটা বিষয়টা তো আলটিমেটলি শুধু ক্রিকেটার না, মানে পুরো সারাউন্ডিংসের যে পিপুলগুলো থাকে, যদি ক্রিকেট বোর্ডের ক্রিকেট অফিসের যারা আছেন, নির্বাচক থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে সবারই তো এক ধরনের সাপোর্ট থাকে যে কিভাবে এই কি প্লেয়ারটা আউট অফ ফর্ম থেকে ফর্মে আসবেন, তাকে কিভাবে সাপোর্ট দিবে, সেই টোটাল জায়গায় কি আপনি ঘাটতি মনে করছেন? না ব্যক্তিগত ডেফিনেটলি ঘাটতি আছে, কারণ যারা একেবারে তার কাছাকাছি আছে, তার ব্যাটিং কোচ হিসেবে যারা দায়িত্ব পালন করেছে গত 1-1.5-2 বছর যারা পালন করেছে, এটা তাদের ব্যর্থতারও একটা ব্যাপার আছে, তাদেরও একটা দায় তাদেরও নিতে হবে কিন্তু, কারণ তারা দীর্ঘ সময় ধরে একটা প্রক্রিয়া ধরে তাকে হয়তো ফিরিয়ে আনার চেষ্টা করেছে, কিন্তু সেখানে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং এখন তার ব্যাটিং দেখলে কিন্তু বোঝা যায়, আমি চাই না সে এই কথাটা শুনুক, দেখলে বোঝা যায় যে তার নিজের উপরই নিজের আস্থাটা, আমার তো তাই মনে হয়, নিজের উপরে নিজের ভীষণ রকমের আস্থার অভাব আছে। আপনি যেটা বললেন, আমরা যেটা দেখেছি লিটন দাসের যে খুব আস্থা নিয়ে ব্যাট করা, আমরা মানে একেবারে যেটা মনে পড়ছে, ধরেন অ্যাডিলেডে যে ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা, যদিও শেষ মুহূর্তে আমরা হেরে গেলাম সম্ভবত 5 রানে, যেটা বৃষ্টির কারণে অনেক বিতর্ক হলো লাস্ট যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই জায়গায় যে ব্যাটিং তার যে উপভোগ্য ব্যাটিং, তো সেখানে তো আস্থার কখনো ঘাটতি ছিল না। এখন তো নিজের মনে হয় যে নিজেই নিজের কাছে আস্থাহীন মনে হয় লিটন দাসের ব্যাটিং, মানে এই ডিসিশন মেকিংটা কখন চলে যাবেন এরকম মনে হচ্ছে। হ্যাঁ, ওটা সেইটা শুধু আমরা বাইরে থেকে আমরা যেরকম ফিল করি, আমার ধারণা ও নিজেও সেরকম ফিল করে বোধহয়। এর চাইতে খারাপ অবস্থা একজন ব্যাটসম্যানের হতে পারে না। কিন্তু এটা তো বাংলাদেশের ক্রিকেট দলের জন্য অনেক বড় ক্ষতি না, মানে এরকম একটা কি প্লেয়ার, কারণ আমরা কিন্তু ধরে নেই কিন্তু আর যাই হোক না কেন ও কনফার্ম প্লেয়ার, একজন ওপেনার একদিকেও থাকবে, আর বাকি 2-3 জনের মধ্যে কে আসবে ওদিকে সেটা দেখি। সো ও যদি সেই ডেলিভারিটা না করতে পারে, এটা দলের জন্য বিশাল একটা বোঝা হয়ে দাঁড়াবে তখন। ইস্তাক ভাই, আপনিও কি মানে এই যে লাইনগুলোতে আপনার কোনো ভিন্ন মত আছে নাকি একই রকম? মানে লিটন দাসের ফর্মে ফেরা ব্যাপারটা এরকম না যে লিটন দাস ফর্মে নেই আমি আরেকজনকে নিয়ে নিলাম, মানে এরকম তো বেস্ট 11 আপনি করতে পারবেন না চাইলেও, মানে সাকিব নেই আর একজনকে নিয়ে নিলাম, এটা হয়? মানে যেখানে ওয়ার্ল্ড লেভেলে আপনার এরকম বড় বড় টিমের অপোনেন্ট টিমের সঙ্গে খেলতে হবে। মানে একটা জিনিস হয়তো বা আমরা ব্যাপারটাকে এভাবে দেখতে পারি যে এরকম বড় একটা ইভেন্টের সময় এরকম একটা প্লেয়ার যে হিজ বিন মিজারেবলি আউট অফ ফর্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সে মানে যদি বলি যাচ্ছে তাই ফর্ম বলাটা ভুল হবে না। তবে আমি যেটা আগেও বলেছি, আমি এখনও সেটা বলছি যে সিলেক্টার্স দেন দে শুড ব্যাক আপ আ প্লেয়ার যাদের তার উপরে আস্থা রয়েছে, আস্থা থাকার পিছনে কিছু যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে আস্থা থাকা মানে আমি এই ধরনের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজগুলোতে সুযোগ করে দিলাম, বা এর আগে একটা দল আসলো তার সঙ্গে তাই সেই সিরিজে আমি সুযোগ করে দিলাম, এটা কি আস্থা থাকা? নাকি আস্থা থাকাটা অন্যভাবে হতে পারতো, যে তাকে গ্রেট একটা স্পেস দেওয়া, যে না তুমি এখন আউট অফ ফর্মে আছো, তুমি নিজেকে তৈরি করো, তুমি তোমার দলের জন্য অপরিহার্য তুমি, এটাও তো ব্যাপার। কারণ বারবার এরকম আউট হওয়ার ফলে তো নিজের কাছে সে আস্থাহীন হয়ে পড়ছে।
না আমার আই মিন একটা প্লেয়ার ইউ উইল হ্যাভ টু অলসো গিভ হিম অপরচুনিটি। আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টেজে সে তো দু একটা ইনিংস খেলেনি, সে তো বাংলাদেশের জন্য অনেক কয়টা ভালো উল্লেখযোগ্য ইনিংস খেলেছে, মানে চোখ ধাঁধানো ইনিংস খেলেছে। তার প্রতিভা, তার পোটেনশিয়ালস স্বাক্ষর রেখেছে টেস্ট ম্যাচ, ওয়ান ডে ক্রিকেট, এটা অনস্বীকার্য। অবশ্যই সেই আস্থাটা, সেটার উপরে ভিত্তি করে আস্থাটা রেখেছে, এবং সেখানেই আমি মনে করি যে টিম ম্যানেজমেন্টকে এখানে আই উইল হ্যাভ টু গিভ দেম ক্রেডিট দ্যাট ইউ ডিড নট ডাম্প হিম। একটু যেতে চাই, আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন আন্তর্জাতিক ক্রিকেট কমেন্টেটর এবং ডেইলি স্টারের ক্রীড়া সাংবাদিক মাজহারউদ্দিন অমি, আমরা এবং সেই সঙ্গে আছেন মুশফিকুর রহমান মোহন, ক্রীড়া সংগঠক, তিনি আছেন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি একটু অমির কাছে জানতে চাই যে আলোচনা আমরা করছিলাম স্টুডিওতে, সম্ভবত আপনি অবশ্যই শুনেছেন, পাশাপাশি আপনার কাছে আরও একটু জানতে চাই যে এই যে আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সামনে আসলে অনেক দেশের আমরা রিপোর্ট করি, বিভিন্ন দেশ অনেক আগে থেকেই তাদের ডেডলাইন অনুযায়ী মেনে, আইসিসির ডেডলাইন মেনে টিম ডিক্লেয়ার করে দেয়, কিন্তু আমাদের বাংলাদেশে মনে হয় হিউজ অপরচুনিটি, মানে রিসোর্সের কোনো শেষ নাই, মানে কাকে রেখে কাকে না হবে, ব্যাপারটা কি এরকম? এই কারণে মানে স্কোয়াড দিতে, প্রকাশ করতে অনেক দেরি, মানে লাস্ট দিন পর্যন্ত ওয়েট করতে হয়। আসলে কারণটা কি? সাংবাদিক হিসেবে আপনারা কিভাবে এই তথ্যগুলো মানে পেয়ে থাকেন? এটা বাংলাদেশের ক্ষেত্রে সিলেকশনে যখন টিমটা দেয় সিলেক্টররা, একটু হলেও আমরা একটু লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করতে পছন্দ করি, এবং দেখবেন যে কাকতালীয় ভাবে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ থাকে আমাদের, এবং মনে হয় যে এই সিরিজের শেষ মুহূর্তের কিছু প্রিপারেশন এবং শেষ মুহূর্তের কিছু পারফরমেন্স দেখে হয়তো মেন স্কোয়াডটা সিলেক্ট করবে সিলেক্টররা, এরকম একটা ফিলিং আসে। এবং আমার মনে হয় যে নর্মালি আমরা স্কোয়াড যদি বাংলাদেশের দিকে দেখি যে 13-14 জন বা 12-13 জন কিন্তু মোটামুটি ফিক্স থাকে, তো 1-2 জনের জায়গা নিয়ে হয়তো বা একটা কোয়েশ্চেন রেজ থাকে বা কাকে নেওয়া যায় একটা পারফরমেন্স উপর বেস করে। বাট হ্যাঁ, আমাদের দলেরও কিন্তু বলতে হবে যে ইন্ডিয়ার মতো সিচুয়েশন নাই যে লাক্সারি, যে অনেক বেশি আমাদের অপশন রয়েছে। তো না, আমার কথা হলো অনেক বেশি অপশন থাকলেই তো তারা লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি পারফর্ম করার মতো উপযোগী কারা আছে। আমাদের যেহেতু অপশন নেই, আপনি বললেন 12-13 জন তো আমরা একদম বেছেই নিতে পারি, 2-3 জনের জন্য তো আলটিমেটলি একদম শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। আরেকটি ব্যাপার তো টেকনিক্যালি এটা তো একটা প্লেয়ারদের জন্য মেন্টালি একটা প্রবলেমও হয় যে তিনি থাকবেন না, থাকছেন না, মানে এটা তো আমরা ক্রীড়া সাংবাদিকরাও নিজেরা আলোচনা করি এরকম। রাইট, এবং আমার মনে হয় যে প্লেয়াররা মনে হয় সেই মেসেজটা পেয়ে যায় আগে, হয়তো মিডিয়াতে সেটা ডিসক্লোজ হয় না, বাট প্লেয়াররা কিন্তু জানে যে কারা যাচ্ছে কারা যাচ্ছে না। মোস্ট অফ দেম, প্রায় 90% আই এম শিওর যে তারা জানে যে কে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে এবং কে যাচ্ছে না। এবং একটা টিম কিন্তু অ্যাজ ফার এজ আমি যতটুকু বুঝি যে এই এতদিনের মধ্যে একটা টিম গঠন হয়ে গিয়েছে, একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে যে সেই গ্রিন সিগন্যালটা পেলে হয়তো সেটা ডিসক্লোজ হবে। বাট আমার মনে হয় না যে টিম এখনো কোনো কিছুর জন্য ওয়েট করছে, আদার দেন 1 or 2 প্লেয়ার, অল টিম ইজ অলমোস্ট সেট জাস্ট টু দেখার জন্য যে এই সিরিজটা কেমন যায়। বাট এই সিরিজ দেখেও যদি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা হয় তাহলে একটু সারপ্রাইজ হব, কারণ এই সিরিজটা তো ডেডলাইন নিয়ে। কিন্তু আপনার কি মনে হয় না যে এই সিরিজ এইরকম যেটা বললেন যে ওয়ার্ল্ড কাপের আগে এক ধরনের কোইন্সিডেন্টলি একটা সিরিজ তো থাকে, এবং আমরা তো অনেকবার এরকম সারপ্রাইজ হয়েছি, নতুন তো না, মানে সিরিজ শেষে দল ঘোষণা। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রতিবারই একটা দুইটা নাম নিয়ে কিন্তু খুব প্রশ্ন ওঠে। লাস্ট টাইম যখন ওয়ার্ল্ড কাপ স্কোয়াড দেওয়ার আগে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন কি থাকবেন না এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, এবং তাকে নিউজিল্যান্ড সিরিজে খেলানোর পরে কিন্তু আমরা পরে কনফার্ম হয়েছে যে তিনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন। তার কিন্তু পারফরমেন্স করেই তিনি আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ডাক পেয়েছেন, এবং এখনো কিন্তু সেই সিচুয়েশনই রয়েছে। আইসিসির একটা ডেডলাইন থাকে যেখানে আপনি প্রিলিমিনারি একটা স্কোয়াড দিয়ে দিতে পারবেন উইথ স্ট্যান্ড বাইস, তো সেক্ষেত্রে কিন্তু সেই লাক্সারিটা বিসিবি ইউজ করে প্রতিবার যে লাস্ট মোমেন্ট পর্যন্ত তারা সেই দলটাকে দেখে তারপরে ফাইনালাইজ করে। অবশ্যই আমি একটু থাকুন, আমরা এই প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাইবো দুইজনের কাছেই। ফাহিম ভাই, আপনি একটু বলবেন যে এই যে আমরা দেরি করি, যেটি অমি ব্যাখ্যা দিচ্ছিলেন তার যে জানার যে ধরনের, এটা আসলে আমরা এরকম বুঝি, বাট আপনার দৃষ্টিতে কি, মানে আমরা দলটা আগে দিলে মানসিকভাবে আরো বেশি প্রস্তুত হওয়ার সুযোগ পেত না প্লেয়াররা? যদিও অমি বলছে যে গ্রিন সিগন্যাল হয়তো দেওয়া থাকে। অবশ্যই এই ব্যাপারে নিশ্চিত না যে, মানে আমরা হয়তো জানি না, কিন্তু যারা অ্যাকচুয়ালি যাদের নাম পাঠানো হয়েছে তারা জানে যে, আমি নিশ্চিত নাই ব্যাপারটা। আমার ধারণা যে কারো জন্য, সেটা একজন হতে পারে, দুজন হতে পারে, বা একটা দুটা স্পটের জন্য, এখন এটা একটা ট্রায়াল ম্যাচের মতো,
এটা একটা ইন্টারন্যাশনাল সিরিজ যতটা না, তাদের জন্য এটা একটা ট্রায়াল ম্যাচ। Okay. ফর এক্সাম্পল, আমি যদি তামিমের কথাই বলি, জুনিয়র তামিমের কথা বলি, Right. সে যদি নিশ্চিত না হয়ে থাকে এখনও, তার কাছে কিন্তু মনে হতে পারে যে আজকে যদি আমি পারফর্ম না করি তাহলে বোধহয় আমার চান্স হবে না। Right. সো ওর ফোকাস ওদিকে থাকবে, কিন্তু Right. ওর প্রিপারেশনের দিকে ফোকাস থাকবে না। Right. ওর ফোকাস ওখানে থাকবে না আমি ডেসপারেট হয়ে খেলবো, আমি টি-20 মতো করেই খেলবো। তার মানে আপনি অবশ্যই যেটা বলছেন যে এটা আমরা বোধহয় ঠিক করছি না, মানে না, cricket একদিক board- থেকে তাই, কারণ আমার যদি জানা থাকে, পুরো দলে যদি জানা থাকে, তাহলে তারা রিল্যাক্সড হয়ে প্ল্যান আমি করতে একটা পারবে, সিরিজ সামনে চিন্তা পেলে করতে আমি পারবে। ওইভাবে খেলবো, হ্যাঁ, আমি তো definitely. ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা নিব। অ্যাবসলিউটলি, এখন থেকে প্রত্যেকের মাথায় সেটাই থাকবে যে আমি বিশ্বকাপে এইভাবে খেলতে চাই, তো সেটা আমি এখন থেকে বারবার রিপিট করা শুরু করবো। যেহেতু আমাদের এরপরে আর সিরিজ দেয় এশিয়া অর্থে সেই ইউএসএতে গিয়ে ওদের সাথে খেলার আগ পর্যন্ত। সো আমার মনে হয় এটা একটা দারুণ একটা অপরচুনিটি ছিল, যদিও অনেক শক্তিশালী দল না তারা, তারপরে একটা অপরচুনিটি ছিল নিজের খেলা, যে খেলাটা আমি বিশ্বকাপে গিয়ে খেলবো। কিন্তু কারো কারোর জন্য বোধহয় সেটা সম্ভব নাও হতে পারে। এবং মানে শ্বাস নেওয়ার একটা বড় সুযোগ যে আমি ওয়ার্ল্ড কাপে নিশ্চিত যাচ্ছি, ওপেন সিক্রেট হয়ে গেছে, আমি সিরিজটা পেয়েছি, আমি কেমন খেলবো তার একটা কৌশলও সে নিজে তৈরি করতে পারতো। এবং আমি ছোট্ট করে একটু বললি যে এই মুহূর্তে অ্যাভেলেবল যে ডাটা আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু দলটা হয়ে যাওয়া উচিত। আজকে কে ভালো খেলবে বা কালকে কে ভালো খেলবে সেটার উপর যদি শেষ সিদ্ধান্তটা হয়, সেটা বোধহয় দ্যাট উইল বি ভেরি ক্রুয়েল ইন এ ওয়ে। আপনি এই পয়েন্টে তো একমত হবেনই নাকি? দেখেন, আমি মনে করি যে সিরিজ একটা যেটা হচ্ছে, প্লেয়ার যারা কিছু প্লেয়ার আছে, সবসময় আমরা দেখি যে অ্যানাউন্স করার আগে একটা সিরিজ হয়, এখানেও একটা সিরিজ হচ্ছে। কিছু প্লেয়ার আছে যাদের দে নিড টু গেট ব্যাক ইন টু ফর্ম, দে নিড টু নো তাদের ফিটনেস সিচুয়েশন কি, হিতে বিপরীত না হয়। যেটা আমি আগে বলছিলাম যে আমাদের তো প্রত্যাশিত ছিল না যে এরকম একটা সামার, এরকম একটা গরমের মধ্যে আমাদের খেলতে হবে। এখন এই 5টা ম্যাচ খেলতে গিয়ে না, আমার প্রশ্নটা একদম সরল ছিল, সেটি হলো যে আমরা বিশ্বকাপ স্কোয়াডটা আগে প্রকাশ করতে পারতাম কিনা। মানে এই নাটকীয়তা তো আমরা এর আগে অনেকবার দেখেছি। ওয়ানডে বিশ্বকাপের সময় যেটি অমি উল্লেখ করছিলেন যে ওয়ানডে বিশ্বকাপের সময় আমরা তো মেসেজ দেওয়ার পরেও তামিমকে নেওয়া হয়নি, মানে এই যে বিষয়গুলো, সেই নাটকতা তো আমরা দেখতে পেয়েছি। তো একটা প্লেয়ারকে আগে মেসেজ দিলে তো তিনি ওইভাবে প্রিপারেশন নিতে পারেন, সেইটা আপনি একমত কিনা? ওয়েল, নট নেসেসারি, এখানে আমি খুব একটা একমত ওরকমভাবে হতে পারছি না। যে সুযোগ তো রয়েছে, পিসিবি শেষ পর্যন্ত ট্রাই করছে। এক একটা প্লেয়ার, আমি সেড যে 12-13 জন আমরা জানি, এক আধজনকে নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও থাকতে পারে। ওকে, এবং আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর অবশ্যই আসবো। এবং দুটি বিষয় একটু বলে রাখি, আমি অবশ্যই ইস্তেক ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, নারী ক্রিকেট দল আপনি ফলো করে এইমাত্র সিলেট থেকে গতকালই এসেছেন সম্ভবত, নারী ক্রিকেট দলের যে ব্যর্থতা চলছে, টানা হার, সেটা আসলে কেন হচ্ছে, এটা যদি একটু আপনার মাঠের অবজারভেশন থেকে যদি বলেন, শেয়ার করেন। সেই সঙ্গে মোহন ভাই অবশ্যই অনেকক্ষণ ধরে যুক্ত আছেন, আপনার কাছ থেকে একদম স্পেসিফিক জানতে চাইবো, আপনি অবশ্যই এই বিষয়ে মতামত প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনার ব্যাখ্যাটা কি? সেটি হলো যে মোস্তাফিজকে এই আইপিএল থেকে ফিরিয়ে আনায় লাভ ক্ষতি, মানে সেটা কেমন, সেটা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আর অমিকে তো পাবোই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডা। স্বাগত আরও একবার, সাথে আছে আবদুল্লাহিরা, আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি, নাজবুল আবেদিন ফাহিম, ইশতিয়াক আহমেদ আছেন, এবং সেই সঙ্গে জুমে যুক্ত আছেন মাঝহারুদ্দিন অমি এবং মুশফিকুর রহমান মোহন। মুশফিকুর রহমান মোহন, আপনি অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনি দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত, ক্রীড়া সংগঠক। সেই সঙ্গে আমার মনে আছে আপনি ক্রিকেটের সঙ্গে অনেক দিন ছিলেন, যদিও এর পরে আমরা আর পাই না আপনাকে। বিশেষ করে বিপিএলের যে অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ যখন চালু হলো, আপনারা তখন একেবারেই অগ্রণী ভূমিকায় ছিলেন। আপনার একটা মানে কমেন্টস দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি লেখালেখি করছিলেন বিশেষ করে মুস্তাফিজ ইস্যুতে, মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনা হয়েছে, সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, এটার আপনার ব্যাখ্যাটা আসলে লাভ ক্ষতির কোন ব্যাখ্যাটা আপনি দিতে চান? ধন্যবাদ। আসলে লাভ ক্ষতি এগুলো তো সবকিছুই আপেক্ষিক, আমার কথা যে সঠিক তা নাও হতে পারে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আইপিএলটা কি, আইপিএলটা হচ্ছে এমন একটা ক্রিকেট আসর যেটা বিশ্বকাপের পরেই যার বর্তমানে অবস্থা, সেটা আর্থিক ভ্যালু বলেন, কোয়ালিটি বলেন, গ্রহণযোগ্যতা বলেন, সমস্ত বিবেচনায়। এবং
বিশ্বের কোন ক্রিকেটার নাই, যেমন আমরা মুসলমানদের জন্য একটাই আরাধ্য, সেটা হচ্ছে হজ করা। ক্রিকেটারদের আরাধ্য বিষয় হচ্ছে আইপিএল এ খেলা। তো সেই ক্ষেত্রে আফগানিস্তানের মতো টিমের থেকেও যদি 9 জন খেলোয়াড় খেলে, আর আমাদের বাংলাদেশ থেকে কেন খেলতে পারে না? আবার দেখেন সাকিবের মতো খেলোয়াড়, যে সাকিব তখন রীতিমতো টপ ফর্মে ছিল, সেই সাকিবকে রীতিমতো এক ধরনের অপমান, অপদস্থই করা হয়েছে আমি বলবো। কারণ এক খেলানোর পরে তাকে 3-4 ম্যাচ বসিয়ে রাখা হতো। কিন্তু আপনি আপনার মেসেজটা কি, মানে এটা কি আপনি বলতে যাচ্ছেন আইপিএল আমাদের বয়কট করা উচিত, না কি মেসেজ, মানে কি বলতে না যাচ্ছেন? আমার পুরো কথাটা শুনলে আপনি মেসেজটা ওকে তখন আপনি বুঝতে পারবেন। ওকে, যে জিনিসটা হলো, এখানে বহু কারণ আছে, তার ভিতর অন্যতম একটা কারণ সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আন্তর্দেশীয় ক্রিকেট বোর্ডের যে সম্পর্কের একটা ব্যাপার, সেখানে আমরা যথেষ্ট পিছিয়ে আছি, এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সাকিব কখনোই অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মতো বড় দেশের খেলোয়াড় না। যে কারণে এদেরকে তাচ্ছিল্য করে আইপিএল এর টিমগুলো পার পেয়ে গেছে। এখন ঘটনাক্রমে মুস্তাফিজের ব্যাপারটা কাকতালীয় এই জন্য যে ঘটনাক্রমে সে সিএসকে তাকে নিয়েছে, নেওয়ার পরে তাকে খেলাবে কি খেলাবে আমরা দোদুল্যমান ছিলাম, কিন্তু প্রত্যেকটা খেলায় তাকে খেলানো হয়েছে। এবং তিনি তো পারফর্ম করে খেলেছেন, তাকে তো কোনো মানে এমনিতে রাখা হয়নি, দলে পারফর্ম করে খেলেছেন। আমার একটু কথাটা পুরো শোনেন, তারপর আপনি বুঝতে পারবেন কেন আমি এত কথাটা বলছি। পারফর্ম, কিন্তু প্রথম খেলায় যদি সুযোগটা না পেত, ওই আগের মতো বসে থাকতে হতো, তাহলে তো পারফর্ম করার তো সুযোগই ছিল না। তো সবকিছু মিলিয়ে মানে মুস্তাফিজের ব্যাপারটা একটা সুপার ফ্যান্টাস্টিক একটা ঘটনা, যেটা মুস্তাফিজের জন্য না, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। অন আদার সাইড দেখেন ক্রমান্বয়ে তাসকিনের এনওসির কারণে আইপিএল এ অংশগ্রহণে অক্ষমতা, যে কারণে তাসকিনের ভিতরে আগে কিন্তু আমি আপনি কখনো আক্ষেপ দেখিনি, কিন্তু এখন তাসকিন কিন্তু আপনার রীতিমতো মিডিয়ার কাছে আক্ষেপ করছে। শরীফুল যেতে পারলো না। এই সবকিছু মিলিয়ে যে ব্যাপারটা হচ্ছে, এতে করে যে জিনিসটা দেখেন, এটা দুটো দিক। একটা দিক যেমন মুস্তাফিজ এখন সিএসকে এর জন্য ছিল অপরিহার্য, সো এটাতে করে মুস্তাফিজ তথা বাংলাদেশের ক্রিকেট যেমন লাভবান হচ্ছিল, এবং বাংলাদেশের ব্র্যান্ডিংটা, ক্রিকেট ব্র্যান্ডিং ওয়ার্ল্ডে আর একটু বেশি করে হচ্ছিল। এটা আমি একটু যদি সংক্ষেপে আপনি শেষ করতেন, আমাদের স্টুডিওর গেস্টদেরও এই নিয়ে বলতাম। ওকে, আমি একেবারেই শেষ করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা, যে মুস্তাফিজকে আমরা 3-4 মাস আগে দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছি, এবং নিয়মিতভাবে মিডিয়ার প্রেসারও ছিল যে মুস্তাফিজ ইজ নো মোর অটো চয়েস, এবং তাকে বসিয়েও রাখা হয়েছে। তো এখন এই দুধভাত টিম জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য মুস্তাফিজকে আনাটা, আমি যেটা মনে করি বাংলাদেশি খেলোয়াড়দের জন্য অপরচুনিটিকে বন্ধ করার একটা পায়তারা। আমরা বুঝে ফেলেছি মোহন ভাই, আমরা একটু এই বিষয় নিয়ে কথা বলতে চাই। ফাহিম অবশ্যই শুনলেন, আমি আপনার এই কথা থেকে যেটা পেলাম সেটার সঙ্গে আমি যদি একটু মানে আমার মনে হয় যে এই মেসেজটাও দেওয়া যায় কিনা, যে আমরা জাতীয় দলের অনেক সময়, যেমন লিটন দাসের কথাই বলছিলাম, মুস্তাফিজুর রহমান ওকে দিয়েও অনেক কথা হচ্ছিল যে পারফরমেন্স ঠিকভাবে আমরা পাচ্ছি না। তো সেই জায়গায় আইপিএল কিভাবে একটা চমৎকার তার পারফরমেন্সটা পেয়ে গেল, মানে যা নেওয়ার সেটাই পেল। তো সেইটা কি মানে আমরা আমাদের সব এরিনাতেই এই ল্যাকিংসটা রয়েছে, মানে পারফরমেন্সের কাছ থেকে পারফরমেন্স আদায় করে নেওয়া? অবশ্যই, এটা তো বড় প্রমাণ, উজ্জ্বল দৃষ্টান্ত মুস্তাফিজ। যেটা উনি বলছিলেন যে কিছুদিন আগে অনেকেই আমরা ভাবছিলাম যে জাতীয় দলের জায়গা পাবে কিনা, পেলেও প্রথম 11 জনে আসতে পারবে কিনা, অনেক পিছিয়ে পড়েছিল। কিন্তু পরিবর্তন আমরা চোখে পড়েছে, যেটা হয় যে আইপিএল একটা হিউজ স্কুল না, এবং মুস্তাফিজের আইপিএলে যাওয়া বা সাকিবের আইপিএলে যাওয়া, এটা অনেকটা হায়ার স্টাডিজের মতো যাওয়া। আমরা পাঠাই না, আমাদের এখান থেকে বিদেশে যায়, পিএইচডি করতে যায়, বড় বড় ইউনিভার্সিটি পড়তে যায় 2-4 বছরের জন্য, তারপরে এসে আরো সমৃদ্ধ হয়ে আসে, আরো বড় কাজ করে। এটা কিন্তু সেই সুযোগ। কিন্তু
এবং এইটাই আমরা যেহেতু আমাদের স্কুলের মানটা খুব নিচু, আমরা এটা স্বীকার করতেই হবে। আমাদের স্কুলে যেসব ছাত্ররা থাকে ভালো স্কুলিং তারা পায় না, তাদের স্কুলিং ভালো পায় না, তাদের সেভাবে তারা নিজেদেরকে প্রসপার করতে পারে না। সেই জন্যই আমাদের জন্য আরো বেশি প্রয়োজন। এবং সেটার আরেকটা উদাহরণ হলো আফগানিস্তান দল হয়েছে শুধু এই করে করে, কিন্তু আফগানিস্তান দল হয়েছে, হ্যাঁ, এই করে করে আফগানিস্তান দল হয়েছে। আমাদের তার চাইতে ভালো সুযোগ আছে অবশ্যই ঘরের মাঠে, কিন্তু ওই পর্যায়ে নয়। আমাদের জন্য প্রয়োজন হচ্ছে যখনই এই ধরনের সুযোগ পাওয়া যাবে সেই সুযোগে বেল করা। কিন্তু আপনি কি মনে করেন যে যেটা মোহন ভাই বলছিলেন যে তাকে যে আনা হলো, মানে বিশ্বকাপের আগ পর্যন্ত রাখা যেত নাকি, মানে মোহন ভাইয়ের কথা হলো যে এতে আমাদের ক্ষতি হলো, মানে মুস্তাফিজ দুটো ক্ষতি হলো। একটা হচ্ছে যে মুস্তাফিজ এমন একটা জায়গায় এখন আছে, ও আরো যত খেলবে এবং এই অভিজ্ঞতা যত পাবে এবং সামনে আরো কঠিন পরীক্ষা আসবে, সেটা যদি করতে পারতো, পার হতে পারতো, আরো অনেক ম্যাচিউর একটা মুস্তাফিজ। এই নিয়ে তো আবার বলা হয়ে থাকে যে বিশ্বকাপের আগে এত বেশি লোডেড হলে, ওয়ার্কলোড এত বাড়লে উনি টায়ার্ড হয়ে যেতে পারেন বা ওনার ফর্মে ক্লান্তি আসতে পারে। একই খেলা কিন্তু পুরো বিশ্বকাপের ভারতীয় দলের সব খেলোয়াড়রা খেলছে কিন্তু, এবং ওখানে কিন্তু একটা ম্যাচের পরে 2 দিন 3 দিন 4 দিন করে গ্যাপ, এবং ওরা কিভাবে খেলোয়াড়দের যত্ন নেয় সেটা আমরা জানি। কিন্তু আমার মনে হয় না, পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে এক হচ্ছে যে ওর সেটা সুযোগ ছিল, আর ওর জায়গায় আরেকজন খেলতে পারতো এখানে। সো আমাদের একটা এক্সট্রা প্লেয়ার খেলার সুযোগ থেকেও আমরা সেই খেলোয়াড়টাকেও খেলার সুযোগ থেকে বঞ্চিত করলাম আমরা ওনাকে নিয়ে আসার ফলে। আমি কথাগুলো শুনছিলেন অবশ্যই মোহন ভাই যে কথাটা তুললেন মুস্তাফিজ ইস্যুতে, মুস্তাফিজকে আনার ফলে আসলে এরকম একটা গ্রেট মঞ্চে বেশি টানা খেলতে পারতেন। আমরা যে ব্যাখ্যাটা পেয়েছিলাম সেটিরই একটা ব্যাখ্যা, কাউন্টার ব্যাখ্যা দেওয়া দেখলাম যে ওখানে ইন্ডিয়ান টিমের প্লেয়াররাও তো খেলবেন এবং এরপরে বিশ্বকাপ খেলতে যাবেন, তো সেখানে মুস্তাফিজকে ফুরিয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন। এই ব্যাখ্যাগুলো কি আসলে আমরা মেনে নিতে পারি গণমাধ্যম কর্মী হিসেবে? দেখেন, আমরা তো চাই যে আমাদের প্লেয়াররা বেশি বেশি প্লেয়ার আইপিএল এ রিপ্রেজেন্ট করুক, কারণ যেমনটি স্যার বলছিলেন যে এটা কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ একটা টুর্নামেন্ট যেটা সব প্লেয়ার খেলতে চায়। এখন আমাদের মুস্তাফিজ একটা ভালো টাচে ছিলেন না, তারপর ওখানে গিয়ে যেভাবে বোলিং করছিলেন, মানে ওখানে যত বেশি খেলতেন তার জন্য আরো কম্পিটিটিভ হায়ার লেভেলের ক্রিকেটটা তিনি খেলতেন রাদার দেন প্লেইং এগেইনস্ট জিম্বাবুয়ে। বাট আরেকটা ব্যাপার রয়েছে যে যেহেতু টিমের বন্ডিং এর ব্যাপার রয়েছে, মুস্তাফিজের ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা সবসময় রেইজ হয় যে ন্যাশনাল টিমের ক্ষেত্রে খেলার ক্ষেত্রে তার কমিটমেন্টটা নিয়ে অনেক সময় হ্যাপি থাকে না। বোর্ড মেম্বার্স বলেন বা টিম ম্যানেজমেন্ট থেকে বলেন যে তার যে তার লেভেল অফ এক্সপেকটেশন তার থেকে থাকে, সেটা তিনি 100% ন্যাশনাল টিমের ক্ষেত্রে তিনি দিতে পারছিলেন না বা পারছেন না ফর ভেরিয়াস রিজন, যার কারণে কিন্তু তাকে সেই জায়গা থেকে একটু বলা চলে জোর করে যে ন্যাশনাল টিমের কমিটমেন্ট আগে থাকলে ন্যাশনাল টিমটা আগে খেলতে হবে, যে একটা স্ট্যান্ডার্ড। কিন্তু একটু যদি থামিয়ে বলি যে কদিন আগে ফিজের পার্টনার শফিউল বলছিলেন যে ওই কথাটাই তোলা হচ্ছিল, শফিউল অবশ্যই আপনার সামনে এসে কিনা, শফিউল বলছিলেন যে ন্যাশনাল টিমে আসলে খুব বেশি দিতে চান বলেই হয়তো তিনি ওরকম রিটার্নটা পান না। এটা কি আসলে একটা প্রেশার কাজ করে ন্যাশনাল টিমে, নাকি ফিজ চেন্নাইতে তো অনেক বেশি প্রেশার নিয়ে খেলেন, নাকি চেন্নাইয়ের প্রেশারটা অনেক কম থাকে, মানে আসলে কেন ন্যাশনাল টিমে বেটার পারফরমেন্স দেখাতে পারছেন না? দেখেন, এটা এক একজন প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। সাকিব আল হাসানের ক্ষেত্রে যদি দেখেন যে তিনি কিন্তু অনেক বছর আইপিএল খেলেছেন এবং এনওসি নিয়ে হয়তো 2-1বার তার সাথে ঝামেলা হয়েছে, বাট আলটিমেটলি সাকিব আল হাসান যখন চেয়েছেন যে তিনি তার 100% দিয়ে 2 জায়গায় খেলতে পারবেন, ই ম্যানেজ। এখন সাকিবের পারফরমেন্স নিয়ে ন্যাশনাল টিমে আর আইপিএল নিয়ে কিন্তু কোয়েশ্চেন ওঠে না। কোয়েশ্চেন হয় কিন্তু যখন মুস্তাফিজের ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন করি যে মুস্তাফিজ কেন টেস্ট খেলতে চায় না, মুস্তাফিজ কেন ওয়ানডে ভার্সনে খুব একটা বেশি উজ্জ্বল হচ্ছে না, বাট whenever it comes to আইপিএল তিনি তখন কিভাবে তার 100% দিতে পারছেন। সাকিবের কথা বললেন, সাকিবের কথা বলতে হয়, ডিপিএল একটা চমৎকার পারফরমেন্স সাকিব করেছে, আজকেই 100 মেরে দিয়েছে, যেটা ইঙ্গিত দিচ্ছে যে একটা ফর্ম, মানে ফুল ফর্ম নাকি না। দেখেন, এটা কিন্তু একটা প্লেয়ারের প্রিপারেশনের লেভেলটা কিন্তু তাকে জানতে হবে। মুস্তাফিজ অনেক বছর ক্রিকেট খেলে ফেলেছে, সাকিব আল হাসান জানে তিনি দেশের বাইরে ছিলেন, তিনি প্রিপেয়ার হওয়ার জন্য ডিরেক্ট জিম্বাবুয়ে সিরিজ না খেলে তিনি বলেছেন যে আমাকে 2-3টা ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে দেন, সো দ্যাট আই ক্যান অ্যাক্লিমেটাইজ এন্ড দেন গেট ইনটু গ্রুপ এন্ড দেন প্লে ফর ন্যাশনাল টিম। এই ক্ষেত্রে প্রিপারেশন লেভেলটা কিন্তু সাকিবের মতো প্লেয়ার বা মুস্তাফিজের মতো প্লেয়ারকে কেউ শিখিয়ে দেওয়ার মতো না, যে প্রিপেয়ার হতে হলে কোন কোন এরিয়ায় কাজ করতে হবে। এক্ষেত্রে মুস্তাফিজের ক্ষেত্রে যেটা গাইডেন্সের আমার মনে হচ্ছে যে সেই অভাবটা রয়েছিল, যেটা সাকিবের নাই। সেই ক্ষেত্রে মুস্তাফিজ ন্যাশনাল টিমের ক্ষেত্রে তার যখন কমিটমেন্ট থাকে, যখন আপনি কম্পেয়ার করবেন আইপিএল এর সাথে, আপনি যদি আপনার প্লেয়ারকে বলেন যে তুমি আমার খেলার সময় আই ওয়ান্ট ইউর বেস্ট, এটা কিন্তু আপনি খারাপ কিছু চাচ্ছেন না ওই প্লেয়ার, অবশ্যই তাই। যদি ওই প্লেয়ারটা পারফর্ম দিতে পারে
তাহলে ওয়াই নট লেট হিম অ্যালাউ টু প্লে আইপিএল এন্ড অলসো ফর দ্য ন্যাশনাল টিম। তখন কিন্তু আমার মনে হয় না কেউ কারো জায়গা থেকে মুস্তাফিজকে বলবে তুমি আইপিএল খেলো না, বাট হি হ্যাজ টু আর্ন দ্যাট লাইক সাকিব আল হাসান। রাইট, থ্যাংক ইউ মাজহারুদ্দিন নমি, এবং থ্যাংক ইউ জুমে আরেকজন অতিথি ছিলেন। আমরা এই মুহূর্তে ধন্যবাদ জানিয়ে বিদায় দিতে চাই। মুশফিকুর রহমান মোহন, আপনার বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ফিজের বিষয়ে। আমরা আশা করি সামনের দিনগুলোতেও আপনাদের দুজনকে পাবো। অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য মোহন ভাই এবং অমি, দুজনকেই অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অবশ্যই একটা বিষয় নিয়েই আপনার সঙ্গে আসতে চাই ইশতিয়াক ভাই, সেটি হলো যে নারী ক্রিকেট দলের একটা লম্বা সময় আপনার কাছ থেকে জানতে চাই যে তাদের পারফরমেন্সের এরকম মানে ছন্দপতন কিভাবে হলো। একটা বিরতি নিতে হচ্ছে দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন দর্শক। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ফরচুন সুনিবেদিত খেলার আড্ডা অনুষ্ঠান। আজকে আড্ডায় আছেন সাবেক ক্রিকেটার ও ভাষ্যকার ইশতিয়াক আহমেদ এবং আছেন ক্রিকেট বিশ্লেষক কোচ নাজবুল আবেদিন ফাহিম। আমরা একটু ইশতিয়াক ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে বিষয়টি নিয়ে এতক্ষণ দর্শককে জানিয়ে রেখেছি যে নারী ক্রিকেট দলের ক্রমাগত একদম হারার মধ্যে ক্রমাগত পারফরমেন্স ডাউনের দিকে, এটা আমরা মানে আপনি তো ওখানে ছিলেন, মানে নারী ক্রিকেটারদের পারফরমেন্স কি আসলে খারাপ হয়ে গেল, নাকি অপোনেন্ট যেমন ইন্ডিয়ার সাথে সিরিজ হচ্ছে সেই ইন্ডিয়া আসলে খুব ভালো খেলে ফেলছে? দীর্ঘদিন নারী দলের সাথে যিনি একদম পরোক্ষভাবে একদম ডাইরেক্টলি ইনভলভ ছিলেন আমাদের ফাহিম স্যার। ফাহিম স্যারকে তো জিজ্ঞেস করা এই প্রশ্ন না আমি বলবো, কিন্তু আপনি একদম সিলেট থেকে এসেছেন, গরম কোনো খবর আপনার কাছে অবশ্যই আছে। আমি আমার ইনসাইটটা তো অবশ্যই দেবো। অবশ্যই চ্যাম্পিয়ন করিয়েছে সে, নিটিগ্রিটিস ভিতরে সব কিছু ছয় মিনিটে জানার কথা। বাট আমি যেটা মনে করি যে আমাদের প্লেয়ারদের এই নতুন প্লেয়ার দের অল ভেরি ইয়াং। ইন্ডিয়ান প্লেয়ার্স আর অলসো ইয়াং বাট হিউজলি এক্সপিরিয়েন্স। আমার মনে হয় ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ তো আমরা ভালো খেলেছিলাম, ভালো কিছু। আমার কাছে মনে হয় যে আমাদের প্লেয়াররা টেম্পারামেন্টলি মার খেয়ে যাচ্ছে। আমার মনে হয় যে অন্তত যে বোলিং আমি অন্তত দেখেছি ধারাভাষ্য দিতে গিয়ে, যে বোলিং আমি ইন্ডিয়ান বোলার্সদেরকে মোকাবেলা করার মতো অ্যাবিলিটিস আমাদের ব্যাটার্সদের নাই, আমাদের প্লেয়ার্সদের নাই, এটা আমি মানতে খুব একটা পারছি না। আমাদের বোলিং সাইড ইজ গুড, আমাদের বোলিং সাইড হ্যাজ বিন এবল টু মোটামুটিভাবে ভালো পারফরমেন্স করেছে অ্যাগেন্স্ট দি ইন্ডিয়ান ব্যাটার্স। বাট আমার মনে হয় যে ঘন ঘন খেলানোটা দরকার, এক্সপিরিয়েন্স বাড়ানো দরকার এবং অ্যাবিলিটিস যে নাই তা না। এখানে ওয়ার্ল্ড কাপ হবে, হোস্ট কান্ট্রি বাংলাদেশ, অস্ট্রেলিয়া কি এই ঘটনাটা মানে অঘটনটা অস্ট্রেলিয়ার মধ্য দিয়ে ঘটে গেল? মানে বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশ নারী দল জ্যোতিরা কনফিডেন্সের অভাব কিনা জানি না, মানে তারা ভালো করছে, তবে ইমপ্রুভ না। আমি ইমপ্রুভমেন্টস দেখেছি, কিন্তু যদি ইউ আস্ক মি, আমি কিন্তু তাদের ফিল্ডিংয়ের ইমপ্রুভমেন্টস দেখেছি। এখন আমরা যদি স্ট্রেট অ্যাওয়ে মনে করি যে আমাদের কালকে গিয়ে আমরা ইন্ডিয়াকে খেলে ইন্ডিয়াকে হারিয়ে দিব, অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলে, আমরা তো কেবলমাত্র খেলা শুরু করছি এদের সাথে। কিন্তু কদিন আগে ইন্ডিয়াকে আমরা হারালাম কিভাবে? একটা হারিয়ে আমাদের সমস্যাটা কি হয়, আমরা একটা যদি ভুলক্রমে জিতে যাই কোনো একটা দলের সাথে, আমি আমরা মনে করা শুরু করি আমরা তো ইন্ডিয়াকে হারিয়েছি। কিন্তু ওই সময় কমেন্টেটর থেকে ক্রিকেট এক্সপার্ট থেকে কেউ তো বলে না যে ভুলক্রমে জিতেছি, না না বলে আমরা পারফরম্যান্স দিয়ে জিতেছি। না পারফরম্যান্স দিয়ে জিতি আপনি কালে ভদ্রে যদি একটা যদি আপনি জিতেন, আমি ওটাকে ভুলক্রমেই জিতে। আপনি why don't you win consistently? You're winning one in 15 what you repeatedly do is what you are. Yeah, no, that's what I'm saying now. If you win just one match and you try to say if you're trying to establish yourself as as good a side as them, then I have nothing to say. Then I have nothing to say. আমি মনে করি যে ওই একটা খেলার উপরে ভিত্তি করে আমার মনে হয় যে কোনো কনক্লুশনে আসা ঠিক না। আমি ইমপ্রুভমেন্ট দেখছি। ঠিক আছে, আমরা হেরেছি, বিশ্বকাপ সামনে হয়তো আমরা একটা এই ইমপ্রুভমেন্টের ধারা অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। অবশ্যই তার কারণ উদ্যোগ নিচ্ছে, বিসিবিতে একদম উদ্যোগ নিচ্ছে না তারা, বাট আমার মনে হয় একটু সময় দিতে হবে এবং লং টার্মের একটা প্ল্যান করতে হবে। আমাদের এখানে কতখানি এদের টুর্নামেন্টস হয়, T20 কিংবা উইমেন্স ক্রিকেট দেশব্যাপী কতখানি খেলা হচ্ছে, এখানে কতখানি তারা ফ্যাসিলিটিস পাচ্ছে সেগুলো দেখার বিষয় আছে। কতখানি ফাইন্যান্সিয়ালি তারা বোর্ড থেকে বেনিফিটস পাচ্ছে। আমরা কেবলমাত্র যদি মনে করি যে ইন্ডিয়ার সাথে গিয়ে 3টা হেরে গেল এবং পারফরমেন্স খুব খারাপ হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট উড বি আ ফেয়ার অ্যাসেসমেন্ট। কিন্তু যেখানে বাংলাদেশে তো বিশ্বকাপটা এবার হবে, বাংলাদেশ হোস্ট কান্ট্রি হিসেবে খেলবে, তো হচ্ছে ভালো কথা। সেইটার ব্যাপারটা তো একটা মানে সুযোগও রয়েছে
নারী ক্রিকেট দলের ফ্যান বেস গড়ে ওঠা বাংলাদেশের বাংলাদেশ অনেক ফ্যান রয়েছে, কিন্তু নারী ক্রিকেটারদের ফলো অতটা গড়ে ওঠেনি যতটা সাকিবদের গড়ে উঠেছে। সেই পারফরমেন্স দিয়ে তো করতে হবে। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এখন ফাহিমকে জিজ্ঞেস করি, সিন্স ফাহিম ওয়াজ আ কোচ ম্যানেজার অফ দ্য উইমেন্স টিম, ওয়েন ইউ আর দেয়ার, হোয়াট ইউ আর সিইং নাও উইমেন্স ক্রিকেটের জন্য, হাউ মেনি ম্যাচেস দে আর প্লেইং ইন আ ইয়ার, কী ধরনের তারা ফেসিলিটিস পাচ্ছে তারা, ইন টার্মস অফ কোচিং, ইন টার্মস অফ এভরিথিং? You tell us, you enlighten us, where do you find the problem and how to go about improving what you are... এটা তো খুব স্বাভাবিক যে একেবারে টপ র্যাঙ্কিং ইন্টারন্যাশনাল দলের সাথে খেলা এক জিনিস এবং মিডিওকার বা লোয়ার যেসব টিম আছে তাদের সাথে খেলা কিন্তু আরেক জিনিস। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড ওরা অন্য পর্যায়ের টিম। মাঝখানে আমরা ভালো খেলেছিলাম, জিতেছিলাম, কিন্তু আমার ধারণা যে 5-6 বছর আগে এই দলটা যেমন ছিল এখন তার চাইতে কিছুটা দুর্বল মনে হচ্ছে। আমি যদি অঙ্কের হিসাবে বলি, আমি ইস্তেক ভাই যেটা বলছিলেন যে বিসিবি তো সাপোর্ট দিচ্ছে, তাহলে বেশি ম্যাচ খেলার সাপোর্ট কোথায় দিল বিসিবি? না, আমি যদি অঙ্কের হিসাবে বলি, আমি একটু আগে আপনার সাথে আলাপ করছিলাম, অঙ্কের হিসেবে যদি বলি 5-6 বছর আগে যেসব খেলোয়াড়কে আমরা বোলার হিসেবে চিনতাম, একটু ব্যাটিং করতে পারে, তাদেরকে এখন দেখছি আমি মেইন ব্যাটসম্যান হিসেবে খেলছে। এই জিনিসটা আমার কাছে খুব খটকা লেগেছে। কিন্তু তার মানে কি আমরা ওই জায়গার জন্য যাদেরকে সরিয়ে এদেরকে খেলাচ্ছি নতুন ভালো প্লেয়ার তৈরি করতে পারিনি? কারণ যাদেরকে সেই সময় আমরা হয়েছে, মানে হ্যাঁ, যাদেরকে সেই সময় আমরা ওইভাবে ব্যাটার হিসেবে দেখতাম না, ব্যাটসম্যান হিসেবে দেখতাম, আইদার সেটা স্টেডি করেছে না হলে ডাউন হয়েছে, মানে উপরের দিকে ওঠেনি। আমরা যেটা মনে হয়েছে যে নারী দলের খেলা দেখে কিন্তু মনে হয়েছে যে দুইজন খেলোয়াড় ইনজুর্ড আছে, সেটা একটা ব্যাপার। কারণ এই দলে যেটা হয়েছে যে যখন আমরা ভালো খেলেছি ওই 2-4 জনই খুব ভালো খেলে ফেলেছে বলেই কিন্তু আমরা ভালো পারফর্ম করে রেজাল্ট পেয়ে গেছি। বাট অ্যাজ এ হোল যদি আমরা একজন করে মেপে দেখি তখন দেখবো যে অনেক গ্যাপ আছে, অনেকগুলো গ্যাপ আছে, সেগুলো দেখতে হবে। স্পেশালি ব্যাটিংটাই মনে হচ্ছে খুব ভীষণ রকমের দুর্বল। আমি আলাপ করছিলাম একটু আগে যে এই দলে আমি দেখি মাত্র 2 জন ব্যাটারকে দেখি, যারা প্রপার ব্যাটার, মাত্র 2 জন এই 11 জনের মধ্যে। আমাদের একদম শেষ, আমাদের থামতে হচ্ছে। ইস্তেক ভাই এবং ফাহিম ভাই দুজনকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, খেলার আড্ডায় এই ছিল আজকের আয়োজন, এবং আমরা যেখানটায় আলোচনা করছিলাম অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। শেষের অংশে ছিল নারী ক্রিকেট দলের পারফরমেন্স। আশা করি এবছর বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ হবে, নারী টি-20 বিশ্বকাপ, সেখানে বাংলাদেশ হোস্ট কান্ট্রি হিসেবে খেলবে। তাদের উন্নতির গ্রাফটা আসলে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে হয়তো এখান থেকে শুরু হবে ভালো গ্রাফটা। এই ছিল আজকের আয়োজনে। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।